অডিও বুকস বাই কেয়া থেকে আজ আপনারা শুনবেন হুমায়ুন আহমেদের চমৎকার একটি গল্প। গল্পটির নাম হচ্ছে আয়নাঘর। আজ শুনতে পারবেন গল্পের প্রথম অংশ। লিলিয়ান এক টুকরো মাছ ভাজা মুখে দিয়ে হাসি মুখে বলল, ইহা খেতে বড় সৌন্দর্য হয়। তাহের হো হো করে হেসে ফেলল। লিলিয়ান ইংরেজিতে বলল, আমার ধারণা আমি ভুল বাংলা বলিনি, হাসছো কেন? তাহের হাসি থামালো না, তার হাসি রোগ আছে। একবার হাসতে শুরু করলে সহজে থামতে পারে না। লিলিয়ান আহত গলায় ইংরেজিতে বলল, আমার বাংলা শেখার বয়স মাত্র 6 মাস। যা শিখেছি নিজের চেষ্টায় শিখেছি। এ ব্যাপারে তুমি আমাকে কোনো সাহায্য করছো না, বরং উল্টোটা করছো। যখনই বাংলা বলার চেষ্টা করছি তুমি হাসছো, এটা কি ঠিক? তাহের বলল, অবশ্যই ঠিক, 100 ভাগ ঠিক। আমরা বাঙালিরা বিদেশিদের মুখে ভুল বাংলা সহ্য করি না। যতবার তুমি ভুল বাংলা বলবে ততবার আমি হাসব। মাছ ভাজা মুখে দিয়ে বললে, ইহা বড় সৌন্দর্য হয়। মাছ ভাজার মধ্যে আবার সৌন্দর্য কি? এটা পিকাসোর ছবি না, আবার রবীন্দ্রনাথের কবিতাও না। মাছ ভাজা হলো মাছ ভাজা, বুঝলে? না, বুঝলাম না। মাছ ভাজা খেতে ভালো লাগলে আমি কিছুই বলবো না। বলবে খেতে মজা হয়েছে, কিংবা বলবে ভালো হয়েছে। খেতে সৌন্দর্য হয়েছে আবার কি? সুন্দর আমরা খাই না। চাঁদের আলো খুব সুন্দর, তাই বলে চাঁদের আলো কি কেউ খায়? তাহের আবার হেসে উঠল। লিলিয়ান তাহেরের ওপর রাগ করবার চেষ্টা করছে, পারছে না, কখনো পারে না, তবে মনে হয় না কখনো পারবে। লিলিয়ানের বয়স 23, নেপলসের মেয়ে। তাহেরের সঙ্গে তার পরিচয় হয় ইয়েলো স্টোন পার্কে। পরিচয় পর্ব বেশ মজার। লিলিয়ান $30 টিকিট কেটে একটা ট্যুর গ্রুপের সঙ্গে এসেছে। এই প্রথম শহর ছেড়ে বাইরে আসা। যা দেখছে তাই তার ভালো লাগছে। সে মুগ্ধ হয়ে একের পর এক ছবি তুলে যাচ্ছে। তখন সে লক্ষ্য করল, কালো লম্বা মতো ঝাঁকড়া চুলের একটি ছেলে তার দিকে তাকিয়ে হো হো করে হাসছে। রূপবতী মেয়েদের আশেপাশে যেসব ছেলেরা থাকে তারা তাদের অজান্তেই অনেক অদ্ভুত আচরণ করে, কিন্তু এরকম অশালীন ভঙ্গিতে দাঁত বের করে কখনো হাসে না। লিলিয়ান ব্যাপারটা অগ্রাহ্য করার চেষ্টা করলো, কিন্তু অগ্রাহ্য করাই যাচ্ছে না। যতবারই সে ছবি তুলছে ততবারই মানুষটা মুখে সবকটা দাঁত বের করে হাসছে। যেন লিলিয়ান 23 বছর বয়সী ঝকঝকে চেহারার তরুণী নয়, যেন সে মহিলা চার্লি চ্যাপলিন। তার প্রতিটি ক্রিয়াকলাপে হাসতে হবে। লিলিয়ান এগিয়ে গেল, বরফ শীতল গলায় বলল, আপনি হাসছেন কেন জানতে পারি? লিলিয়ানের শীতল গলা শুনে যে কোনো পুরুষ ঘাবড়ে যেত। এ ঘাবড়ালো না। লোকটি হাসি মুখে বলল, অবশ্যই জানতে পারেন, আপনার ছবি তোলা শেষ হোক তারপর বলবো। এখন বলতে অসুবিধে আছে? হ্যাঁ, অসুবিধা আছে, অবশ্যই অসুবিধা আছে। আমার ছবি তোলা শেষ হয়েছে, আপনি বলুন কেন হাসছেন? আপনি আপনার ক্যামেরার মুখ থেকে ক্যাপ সরাননি, মুখে ক্যাপ লাগিয়ে ছবি তুলছিলেন, এই জন্য হাসছিলাম। না হেসে আপনি যদি আমাকে বলতেন ক্যামেরার মুখের ক্যাপ সরানো হয়নি, সেটাই কি শোভন হতো না? হ্যাঁ হতো। বলতে বলতে তাহের আগের চেয়েও শব্দ করে হেসে উঠল। লিলিয়ান সরে এলো। সে জীবনেও এত অপদস্থ হয়নি। তার রীতিমতো কান্না পাচ্ছে। ইচ্ছা করছে ক্যামেরাটা ওল্ড ফেথফুলের পানিতে ছুঁড়ে ফেলতে। সাধারণ শিষ্টতা, সাধারণ ভদ্রতা কি তরুণী মেয়েরা পুরুষদের কাছ থেকে আশা করতে পারে না? লিলিয়ানের ইচ্ছা করছে খুব কঠিন কঠিন কথা মানুষটাকে শোনাতে। তা সে পারবে না। খুব রেগে গেলে সে গুছিয়ে কোনো কথা বলতে পারে না। সবচেয়ে ভালো হয় লিলিয়ান যদি তার হোটেলে ফিরে যেতে পারে। তা সম্ভব হবে না। সে যে গাইডেড ট্যুরে এসেছে, তাদের মাইক্রোবাস ছাড়বে সন্ধ্যা মেলাবার পর। ইচ্ছা না করলেও সন্ধ্যা পর্যন্ত তার এখানে থাকতে হবে। ঘুরে ফিরে ওই লোকটার সঙ্গে দেখা হবে। সেও নিশ্চয়ই সন্ধ্যা পর্যন্ত থাকবে। লিলিয়ানকে দেখা মাত্র দাঁত বের করে হাসবে। কত বিচিত্র মানুষই না পৃথিবীতে আছে। লিলিয়ান লক্ষ্য করল লোকটা তার দিকে আসছে, হাসি মুখেই আসছে। লিলিয়ানের চোখ মুখ শক্ত হয়ে গেল, মুখে থুতু জমতে শুরু করলো। মানুষটাকে কোনো কঠিন গালি দিতে পারলে মন শান্ত হতো। লিলিয়ান জানে তা সে পারবে না। সবাই সবকিছু পারে না। লিলিয়ান কাউকে কড়া কথা বলতে পারে না। আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করবার জন্য এসেছি। লিলিয়ান স্থির চোখে তাকালো, কিছু বলল না। লোকটা নরম গলায় বলল, আমি যখন প্রথম এদেশে আসি তখন একটা সস্তা ধরনের ক্যামেরা কিনে খুব ছবি তুলেছিলাম। যা দেখে মুগ্ধ হয়েছি তারই ছবি তুলেছি। মজার ব্যাপার হলো, সব ছবি তুলেছি ক্যামেরার ক্যাপ লাগিয়ে। আপনাকে দেখে পুরনো স্মৃতি মনে পড়ে গেল। আপনি কি আমেরিকায় নতুন এসেছেন?
না। ও আচ্ছা, তাহলে ক্যামেরা নতুন কিনেছেন। এই ধরনের ক্যামেরায় এই অসুবিধা হবেই। সুন্দর দৃশ্য দেখে উত্তেজিত হয়ে পড়বেন, ক্যামেরার ক্যাপ না খুলেই ছবি তুলবেন। আপনার যা করা উচিত তা হচ্ছে সিঙ্গেল লেন্স রিফ্লেক্স ক্যামেরা কেনা। একে বলে এসএলআর। আপনার অযাচিত উপদেশের জন্য ধন্যবাদ। আমাকে দয়া করে একা থাকতে দিন। আমি কি আপনাকে বিরক্ত করছি? হ্যাঁ, করছেন। লোকটা চলে গেল, কিন্তু লিলিয়ানের মনে হলো সে আবার আসবে। সহজে তার সঙ্গ ছাড়বে না। এশিয়ান ছেলেগুলি মোটামুটি নিঃসঙ্গ জীবনযাপন করে। সুন্দরী মেয়েদের সঙ্গে কথা বলার সামান্যতম সুযোগও এরা ছাড়ে না। এও ছাড়বে না। চেষ্টা চালিয়েই যাবে। লোকটার সঙ্গে কথা বলাই উচিত হয়নি। লিলিয়ানের অনুমান মিথ্যা হলো না। বিকেলে লিলিয়ানদের দলের সবাই বসে কফি খাচ্ছে। ছেলেটি উপস্থিত। লিলিয়ানের কাছে গিয়ে হাসি মুখে বলল, আমি আপনার জন্য একটা ফিল্ম কিনে এনেছি। লিলিয়ান কঠিন মুখে বলল, কেন? আমার কারণে আপনার ফিল্ম নষ্ট হয়েছে আমি প্রথম থেকেই লক্ষ্য করছিলাম। আমার উচিত ছিল আপনাকে সতর্ক করা। তা করিনি, উল্টো মজা পেয়ে হেসেছি। অবশ্যই অপরাধ করেছি, কাজেই অপরাধের প্রায়শ্চিত্ত করছি। লিলিয়ান কঠিন মুখে বলল, অপরাধ টপরাধ কিছু না। আপনি আমার সঙ্গে গল্প করবার লোভ সামলাতে পারছেন না, সুন্দর অজুহাত বানিয়ে এগিয়ে এসেছেন। আপনি ভুল বললেন। নিজেকে খুব রূপবতী ভাবছেন বলে এই সমস্যা হয়েছে। আপনি হয়তো আপনার দেশে কিংবা খোদ এই আমেরিকাতেই রূপবতী, কিন্তু আমাদের দেশে রূপের বিচারে রূপবতী নন। আপনাদের দেশে রূপবতী হবার জন্য কি গায়ের রং আপনার মতো কুচকুচে কালো হতে হয়? তা না, আমাদের দেশে রূপবতী মেয়েদের প্রথম শর্ত হলো তাদের চোখ সুন্দর হতে হয়। আমার চোখ সুন্দর না? না, আপনার চোখের মণি নীল। আমাদের দেশে বাদামি বা নীল চোখের আবার মেয়েদের বলে বিড়াল চোখা মেয়ে। এদের সহজে বর জোটে না। পুরুষরা এদের বিয়ে করতে চায় না। কি অদ্ভুত কথা! আপনি কোন দেশের মানুষ? দেশের নাম আপনাকে বলছি, কিন্তু দয়া করে দেশের নাম শুনে ঠোঁট উল্টে বলবেন না, এই দেশ আবার কোথায়? এই জাতীয় কথা যখন কেউ বলে অসম্ভব রাগ লাগে। আমার দেশের নাম বাংলাদেশ। নাম শুনেছেন? না। নাম না শোনার অপরাধ আমি ক্ষমা করলাম। যদিও ক্ষমা করা উচিত হচ্ছে না। যাই হোক, আমি কি আপনার পাশে বসতে পারি? বিড়াল চোখা মেয়ের পাশে বসে কি করবেন? আপনার সঙ্গে এক কাপ কফি খাবো, তারপর চলে যাব। বসুন। আপনার নাম কি জানতে পারি? লিলিয়ান গ্রে। আমার নিজের নামটা কি আপনাকে বলতে পারি? লিলিয়ান চুপ করে রইল। মানুষটার সাহস দেখে সে বিস্মিত হচ্ছে। লোকটা হাসি মুখে বলল, আমার নাম তাহের। আপনি যেমন লিলিয়ান গ্রে, তেমনি গায়ের রঙের সঙ্গে মিলিয়ে আমাকে তাহের ব্ল্যাক বলে ডাকা যায়। আমি সম্প্রতি আইওয়া বিশ্ববিদ্যালয় থেকে ডাক্তারি পাশ করেছি। আমার ফিল্ড অফ স্পেশালাইজেশন হচ্ছে চোখ। আমি ডাক্তারি পড়ছি, ভবিষ্যতে চোখের ডাক্তার হব। ভালো। চোখের ডাক্তার হিসেবে আপনার নীল চোখ সম্পর্কে আমি আপনাকে মজার একটা তথ্য দিতে পারি। তথ্যটা হচ্ছে, বয়সের সঙ্গে সঙ্গে আপনার চোখ কিন্তু কালো হতে থাকবে, নীল থাকবে না। কেন? চোখের পিগমেন্টগুলি বয়সের সঙ্গে সঙ্গে বড় হতে থাকে। চোখের রং নির্ভর করে পিগমেন্টের সাইজের ওপর। সাইজ বড় হলে রং কালো হয়ে যাবে। এক ধরনের টাইন্ডাল ইফেক্ট। কখন চোখ কালো হবে? যখন বুড়ো হবেন তখন। আপনি বলতে চাচ্ছেন বৃদ্ধ বয়সে আমি যদি আপনার দেশে যাই তাহলে আমাকে সবাই রূপবতী বলবে? তাহের হো হো করে হাসতে লাগলো। এমন হাসি যে লিলিয়ানদের দলের সবাই চোখ ঘুরিয়ে তাকালো। লিলিয়ান নিজেও খানিকটা অপ্রস্তুত বোধ করতে লাগলো। হাসতে হাসতে তাহেরের চোখে পানি এসে গেল। সে রুমাল দিয়ে চোখ মুছতে মুছতে বলল, সরি, আমি একটু বেশি হাসি। আমার হাসির রোগ আছে। একবার হাসতে শুরু করলে থামতেই পারি না। পুরো ১ ঘন্টা ২৩ মিনিট ক্রমাগত হাসার আমার একটা ব্যক্তিগত রেকর্ড আছে। গিনিস রেকর্ড কত তা অবশ্য জানি না। হাসি রোগ ছাড়া আর কি রোগ আছে? ঘুম রোগ আছে। ঘুম রোগটা কি? একবার ঘুমিয়ে পড়লে সহজে আমার ঘুম ভাঙে না। খুব আনকমন রোগ কিন্তু না। অনেকেরই এই রোগ আছে। আমারটা আনকমন। উদাহরণ দিলে বুঝতে পারবেন। ২ বছর আগে আমি লস এঞ্জেলেসে ছিলাম। হোস্টেলে থাকি। একবার ভূমিকম্প হলো। ভূমিকম্পের নিয়ম হচ্ছে প্রথমে ছোট একটা দুলুনি হয়, তারপর হয় বড় দুলুনি। প্রথম দুলুনির পর আমার বন্ধু বান্ধবরা আমার ঘুম ভাঙানোর প্রাণপণ চেষ্টা করলো। কোনো লাভ হলো না। শেষে ওরা আমাকে চ্যাংদোলা করে বাইরে নিয়ে ফুটপাতে শুইয়ে রাখলো।
আমার ঘুম ভেঙেছে ভোরে। জেগে দেখি আমি একটা হাইড্রেন্টের পাশে শুয়ে আছি। লিলিয়ান খিলখিল করে হেসে উঠল। লিলিয়ানের সঙ্গীরা আবারও ফিরে তাকালো। তাহের বলল, আমরা বোধহয় ওদের ডিস্টার্ব করছি। একটু দূরে গেলে কেমন হয়? ভালো হয় না। আমাদের যাত্রার সময় হয়েছে। আমি এখন উঠব। আমার সঙ্গে গাড়ি আছে, আমি আপনাকে পৌঁছে দিতে পারি। ধন্যবাদ। অপরিচিত কারো গাড়িতে আমি চড়ি না। শুরুতে অপরিচিত ছিলাম, এখন নিশ্চয়ই অপরিচিত না। আপনি আমার নাম জানেন। আমি আপনার নাম জানি। লিলিয়ান কঠিন মুখে বলল, আপনি শুধু শুধু আমার সঙ্গে ভাব জমানোর চেষ্টা করছেন। আপনার গাড়িতে আমি যাব না। লিলিয়ান তার সঙ্গীদের দিকে রওনা হলো। একবার তার ইচ্ছা করলো পেছন ফিরে মানুষটির মুখের বিব্রত ভঙ্গিটা দেখে। অনেক কষ্টে এই লোভ সে সামলালো। মনে মনে ভাবলো, ভালো শিক্ষা হয়েছে। কাউকে শিক্ষা দেবার এটাই সবচেয়ে ভালো টেকনিক। প্রথম কিছুটা প্রশ্রয় দিতে হবে, তারপর ছুঁড়ে ফেলতে হয় আস্থা করে। আশ্চর্য স্পর্ধা! ফিল্ম কিনে নিয়ে এসেছে। $2.5 দামের একটা উপহার কিনে মনে মনে ভেবেছে অনেক দূর এগিয়ে যাবে। লিলিয়ান ডরমিটরিতে থাকে না, রুমিং হাউসে থাকে। রুমিং হাউসগুলি ইউনিভার্সিটির কোনো ব্যাপার না, ব্যক্তি মালিকানায় চলে। বাড়িওয়ালারা সস্তায় ভাড়া দেয়। রুমিং হাউসে শুধু থাকার ব্যবস্থা, রান্না করার ব্যবস্থা নেই, কারণ কিচেন নেই, কমন বাথরুম। মাসে $40 এর চেয়ে ভালো কিছু আশা করা অবশ্য অন্যায়। এর চেয়ে বেশি খরচ করে ডরমিটরিতে জায়গা নেওয়া লিলিনের সাধ্যের বাইরে। পিকনিক করতে এসে $50 খরচ হয়ে গেছে। এই মাসটা তার কষ্টে যাবে। কয়েকটা বই কেনা দরকার। এ মাসে কেনা হবে না। ভেবেছিল মার জন্মদিন উপলক্ষে মাকে লং ডিস্টেন্স কল করবে। তাও সম্ভব হবে না। 3 মিনিট কথা বলতেই লাগে $18। তাছাড়া মার সঙ্গে 3 মিনিট কথা বলাও যাবে না। একবার টেলিফোন হাতে পেলে তিনি ছাড়বেন না, রাত জেগে কথা বলতে থাকবেন। লিলিয়ান যদি বলে, এখন রাখি মা, বিল উঠছে, মা বলবেন, আর একটু জরুরি কথাটাই বলা হয়নি। তোর পজার চাচা ওই দিন কি করেছে শোন। ওই লোকটার আক্কেল বলে এক জিনিস এখনো হলো না। এদিকে তার ডেন্টিস্ট বলেছে তার নাকি 3টা আক্কেল দাঁত। এমন কথা কি শুনেছিস কখনো? 3টা আক্কেল দাঁত! বিছানায় এপাশ ওপাশ করে লিলিয়ানের ঘুম এলো শেষ রাতে। ঘুম আসার প্রায় সঙ্গে সঙ্গে সে একটা অদ্ভুত স্বপ্ন দেখল। সে অপরিচিত একটা নদীর পাড়ে দাঁড়িয়ে আছে। বিশাল নদী, পানিতে কানায় কানায় ভর্তি। নদী, নদীর ওপাশে বন, সব জ্যোৎস্নায় থই থই করছে। হঠাৎ মাঝ নদীতে কালোমুখো কি দেখা গেল। স্রোতের প্রবল টানে ভেসে যাচ্ছে। লিলিয়ান দেখতে পাচ্ছে না, তবু পরিষ্কার বুঝতে পারছে। নদীর স্রোতে যে জিনিসটা ভেসে যাচ্ছে তা একটা মৃতদেহ। মৃতদেহটা লিলিয়ানের চেনা, খুব চেনা। মৃত মানুষ প্রশ্নের জবাব দেয় না, তবু লিলিয়ান চিৎকার করে উঠল, কে? 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 স্বপ্নে সবই সম্ভব। মৃতদেহ কথা বলল। অনেক কষ্টে পানির উপরে উঠে বসল। ক্ষীণ গলায় বলল, লিলিয়ান, আমি। ওরা আমাকে মেরে নদীতে ফেলে দিয়েছে। তুমি আমাকে বাঁচাও। লিলিয়ান আতঙ্কে অস্থির হয়ে বলল, আমি কি করে তোমাকে বাঁচাবো? তুমি তো মরেই গেছো। বাঁচাও লিলিয়ান, বাঁচাও, প্লিজ। এই সময় নদীর স্রোত বেড়ে গেল। জলের প্রবল টান উপস্থিত হলো। শো শো শব্দ হতে লাগলো। মৃতদেহটি ভাটির দিকে তীব্র গতিতে ছুটে যাচ্ছে। অনেক অনেক দূর থেকে সে ডাকছে, লিলিয়ান, লিলিয়ান। লিলিয়ান নদীর পাড় ঘেঁষে ছুটতে শুরু করেছে। খানাখন্দ ঝোপঝাড় ভেঙে সে ছুটছে। মনে হচ্ছে সে আর দৌড়াতে পারবে না, হুমড়ি খেয়ে পড়বে। মৃতদেহ এখনো তাকে ডাকছে। মৃতদেহের কণ্ঠস্বর তীক্ষ্ণ, সেই স্বর বাতাস ভাসিয়ে নিয়ে যাচ্ছে। লিলিয়ানের কান পর্যন্ত পৌঁছাতে পারছে না। এই অবস্থায় লিলিয়ানের ঘুম ভাঙল। তার সমস্ত শরীর ঘামে ভিজে যাচ্ছে। জেগে ওঠার পরেও সে অনেকক্ষণ ভয়ে ঠকঠক করে কাঁপতে লাগলো। তার ভয়ের অনেকগুলি কারণের একটি হচ্ছে, যে যুবকের মৃতদেহটি ভেসে যাচ্ছিল সেই যুবক তার চেনা। যুবকের নাম তাহের। দেখা হয়েছিল ইয়েলোস্টোন পার্কে। তার গায়ে ছিল হলুদ রঙের গলাবদ্ধ সোয়েটার। স্বপ্নেও সেই একই সোয়েটার ছিল, তবে তার রং ছিল ধূসর। তীব্র ভয় অনেকটা যেমন হঠাৎ আসে, তেমনি হঠাৎই চলে গেল। রোদ ওঠার সঙ্গে সঙ্গে লিলিয়ানের ভয় কেটে গেল। শুধু যে ভয় কাটলো তাই না, হাসিও পেতে লাগলো। তার মনে হলো সে এমন কিছু ভয়ঙ্কর স্বপ্ন দেখেনি। নদী দেখেছে, নদী। নদী কোনো ভয়ঙ্কর জিনিস নয়।
নদী দেখার কারণও আছে। আগের দিনের পুরো সময়টা কাটিয়েছে ওল্ড ফেথফুলের নদীর তীরে। তাহের নামের ছেলেটিকে জড়িয়ে স্বপ্ন দেখেছে, সেটাও স্বাভাবিক। তার সঙ্গে দেখা হয়েছে। সাক্ষাৎ পর্ব খুব সুন্দর ছিল না। মস্তিষ্ক এই ব্যাপারগুলিকেই তার নিজের মতো করে সাজিয়েছে। লিলিয়ানের পরিষ্কার মনে আছে, ছোটবেলায় সে যার সঙ্গে ঝগড়া করত রাতে তাকেই স্বপ্নে দেখত। সেই স্বপ্নগুলিও হতো ভয়ঙ্কর। লিলিয়ান ঠিক করলো আজ ইউনিভার্সিটিতে যাবে না। আজ একটা মাত্র ক্লাস। এই ক্লাস এমন জরুরি নয়, না করলে ক্ষতি হবে না। তার চেয়ে বরং ক্যান্টিনে যাওয়া যাক। কোনো কাজ পাওয়া যায় কিনা সেই চেষ্টা করা যেতে পারে। 4-5 ঘন্টা কাজ করতে পারলে ইয়েলোস্টোন পার্কের খরচ কিছুটা উঠে আসবে। ক্যান্টিনে কোনো কাজ পাওয়া গেল না। সে সুইমিং পুলের দিকে গেল। অকারণে যাওয়া। সাঁতার কাটতে হলে টিকিট লাগবে। তার টিকিট কাটার মতো ডলার নেই। কি অদ্ভুত দেশ এই আমেরিকা! কারো মুখে ডলার ছাড়া অন্য শব্দ নেই। লিলিয়ান বেশ অনেকক্ষণ সুইমিং পুলে সাঁতার কাটা দেখল। তার কাছে সবসময় মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যের একটি হচ্ছে মানুষের সাঁতারের দৃশ্য। মানুষ যদি উড়তে পারতো তাহলে সেই দৃশ্য নিশ্চয়ই খুব সুন্দর হতো। লিলিয়ান স্যান্ডউইচ কিনে ইউনিভার্সিটি বোটানিক্যাল গার্ডেনের দিকে গেল। লাঞ্চ খাওয়ার জন্য তার এখানে একটি প্রিয় জায়গা আছে, মেপল গাছের নিচের বাঁধানো বেদি। মেপল গাছের নিচে বাঁধানো বেদি। গাছের পাতা হলুদ হতে শুরু করেছে। কি সুন্দর লাগছে গাছটাকে! সে একা একা সন্ধ্যা পর্যন্ত গাছের নিচে বসে রইল। আরও কিছুক্ষণ বসতো। শীত শীত করছে। সোয়েটার শীত মানছে না। তাছাড়া ঘুমও পাচ্ছে। পড়াশোনা করা দরকার। মনে হচ্ছে আজ পড়া হবে না। সকাল সকাল শুয়ে পড়তে হবে। আশ্চর্য ব্যাপার, আজ রাতেও লিলিয়ানের ঘুম হলো না। শেষ রাতের দিকে তন্দ্রা মতো হলো। তন্দ্রায় দেখল দুঃস্বপ্ন। আগের রাতের স্বপ্নটাই অন্যভাবে দেখা। সে এবং তাহের দৌড়াচ্ছে, প্রাণপণে ছুটছে। তাদের তাড়া করছে কিছু ভয়ঙ্কর মানুষ। তাহের বলছে, লিলিয়ান আমার হাত ধরো, আমি দৌড়াতে পারছি না, প্লিজ আমার হাত ধরো, প্লিজ। লিলিয়ান চিৎকার করে জেগে উঠল। নিজেকে শান্ত করতে তার সময় লাগলো। হিটিং কয়েল দিয়ে গরম এক কাপ কফি খেয়ে মাকে চিঠি লিখতে বসলো। মা, আমার কি জানি হয়েছে। দুঃস্বপ্ন দেখছি, ভয়ঙ্কর দুঃস্বপ্ন। আমার রাতে ঘুম হচ্ছে না। তুমি চার্জে গিয়ে আমার নামে 2টো বাতি জ্বালিও। এই পর্যন্ত লিখেই লিলিয়ান চিঠি ছিঁড়ে ফেলল। এই ধরনের চিঠি মাকে দেওয়ার কোনো মানে হয় না। তিনি শুধু শুধু দুশ্চিন্তায় পড়বেন। তার হাঁপানির টান উঠে যাবে। সে নতুন একটি চিঠি লিখল। সেখানে খুব সুন্দর করে লেখা হলো ইয়েলোস্টোন পার্কে বেড়াতে যাবার বর্ণনা, ইউনিভার্সিটি সুইমিং পুলে সাঁতারের আনন্দ বিবরণ। ভোর 7টায় সে তৈরি হলো ইউনিভার্সিটিতে যাবার জন্য। আয়নায় একবার নিজেকে দেখল। 2 রাত ঘুম হয়নি, কিন্তু চেহারায় ক্লান্তির কোনো ছাপ নেই। তার নিজের কাছে মনে হলো আজ তার চোখ অন্য দিনের চেয়েও অনেক উজ্জ্বল। আজ লাঞ্চ আওয়ারের আগে কোনো ক্লাস নেই, কিন্তু টার্ম পেপার জমা দিতে হবে। লাইব্রেরিতে বইপত্র ঘাটাঘাটি করতে হবে। বিরক্তিকর কাজগুলোর মধ্যে একটি, যে বইটি তার প্রয়োজন দেখা যাবে সেটি ছাড়া সব বইই আছে। এক এক দিন এক একজনের ভাগ্য খুব ভালো থাকে। আজ লিলিয়ানের ভাগ্য খুবই ভালো। যে বইগুলি তার দরকার ছিল সবই সে পেয়ে গেল। বাড়তি পেল একটি মনোগ্রাফ। তার টার্ম পেপারের সঙ্গে মনোগ্রাফের কোনো বেশ কম নেই। টুকে ফেললেই হয়। 2 ঘন্টার মধ্যে টার্ম পেপার লেখা শেষ হলো। লিলিয়ান কফি হাউসে কফি খেতে গেল। ঘুম ঘুম লাগছে। কফি খেয়ে ঘুম তাড়াতে হবে, নয়তো ক্লাস করা যাবে না। কফি হাউস ছাত্রছাত্রীতে ঠাসা। এখন লাঞ্চ আওয়ার। কফি শপে এত ভিড় থাকার কথা নয়। আজ এত ভিড় কেন? আজ কি সস্তায় কফি দিচ্ছে? না, ফ্রি কফি দিচ্ছে। কফি হাউস মাঝে মাঝে কিছু কায়দা করে নোটিশ দিয়ে দেয়। আজ বেলা 9টা থেকে 9:30 পর্যন্ত ফ্রি কফি। ব্যবসার নতুন কোনো চাল। আজও এরকম কিছু হয়েছে বোধহয়। লিলিয়ান কফির মগ হাতে জায়গা খুঁজছে। তখন শুনল হাত উঠিয়ে কে তাকে ডাকছে। হ্যালো লিলিয়ান, এদিকে এসো, জায়গা আছে। লিলিয়ান তাকিয়ে দেখে তাহের। সে কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে রইল, তারপর এগিয়ে গেল। তাহের হাসি মুখে বলল, এত তাড়াতাড়ি তোমার দেখা পাবো ভাবিনি। তুমি কি এই ইউনিভার্সিটির ছাত্রী? হ্যাঁ। আমি যাচ্ছিলাম পাশ দিয়ে, কি মনে করে যে ঢুকেছি। তোমার সাবজেক্ট কি?
এনথ্রোপোলজি। দাঁড়িয়ে আছো কেন? বসো বসো। লিলিয়ান বসবে কিনা বুঝতে পারছে না, তার অস্বস্তি লাগছে। মনে হচ্ছে বসা ঠিক হবে না, এই মানুষটির সঙ্গে যোগাযোগের ফল শুভ হবে না। এর কাছ থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল। তাছাড়া এই লোক তার সঙ্গে এমন আন্তরিক ভঙ্গিতে কেন কথা বলবে? এই অধিকার তাকে কে দিয়েছে? তুমি কি খাবে? কফি? কফিতে ক্রিম থাকবে না ব্ল্যাক কফি? আমি কিছু খাবো না। ক্যাপাচিনো কফি খাবে? প্রচুর ফেনা থাকে, এক গাদা মিষ্টি দিয়ে বানানো হয়, দারুণ মজা। তুমি বসো, আমি নিয়ে আসছি। তাহের কফি নিয়ে ফিরে এসে দেখে লিলিয়ান শান্ত ভঙ্গিতে মাথা নিচু করে বসে আছে। মেয়েটিকে তার খুব অসহায় মনে হলো। শুধু অসহায় না, ক্লান্ত, বিষণ্ণ। এই বয়সী মেয়েরা অনেক হাসি খুশি থাকে। কফি কেমন লাগছে? বেশি মিষ্টি। এক এক ধরনের কফির এক এক নিয়ম। এই কফি খেতে হয় প্রচুর মিষ্টি দিয়ে। তোমার কি মন খারাপ? না, দেখে মনে হচ্ছে খুব মন খারাপ। লিলিয়ান কিছু বলবে না ভেবেও বলে ফেলল, রাতে আমার ঘুম হয়নি। তাহের হেসে ফেলল, শব্দময় হাসি। আশেপাশের টেবিল থেকে ছাত্রছাত্রীরা তাকাচ্ছে। অনেকের ভ্রু কুঁচকে আছে। কোনো বিদেশি আর তাদের দেশের কফি শপে বসে সবাইকে অগ্রাহ্য করে এমন হাসি হাসবে তা বোধহয় এদের পছন্দ নয়। তাহের লিলিয়ানের দিকে ঝুঁকে এসে বলল, শোনো লিলিয়ান, মাঝে মাঝে রাতে ঘুম না হওয়াই সুস্থ মানুষের লক্ষণ। শুধুমাত্র পশুদেরই রাতে ঘুমের অসুবিধা হয় না, মানুষেরও হয়। আমাকে দেখো, আমি বিছানায় শোয়া মাত্র ঘুমিয়ে পড়ি। এজন্য নিজেকে পশু পশু লাগে। হা হা হা। আবারও সেই হাসি। আবারও লোকজন চোখ ঘুরিয়ে তাকাচ্ছে। লিলিয়ান বলল, আমি উঠবো, কফির জন্য ধন্যবাদ। আহা, বসো আরো খানিকক্ষণ। না না, কাল তো ছুটি, এত তাড়া কিসের? এখান থেকে 90 কিলোমিটার দূরে একটা পেট্রোফ্রাইট ফরেস্ট আছে। পুরো জঙ্গল পাথর হয়ে আছে। আমি আগামীকাল যাব বলে ভাবছি। দিনে দিনে ফিরে আসা যাবে। তুমি কি আগ্রহী? না, আমি আগ্রহী না। আমার বেড়াতে ভালো লাগে না। ওই দিন ইয়েলোস্টোন পার্কে কিন্তু খুব ঘুরে বেড়াচ্ছিলে। ওই দিন ভালো লেগেছিল, এখন লাগবে না। লিলিয়ান বের হচ্ছে, তাহের সঙ্গে সঙ্গে যাচ্ছে। তাকে মুখের ওপর না বলা হয়েছে, তবুও কোনো বিকার নেই। অদ্ভুত নির্লজ্জ ধরনের ছেলে তো। সাধারণত আমেরিকান ছেলেগুলি এরকম হয়, আঠার মতো লেগে থাকে। এ তো বিদেশি এক ছেলে। তার মান অপমান বোধ আরো খানিকটা থাকা উচিত ছিল না? লিলিয়ান বলল, আর আসতে হবে না, আমি যাচ্ছি। তাহের বলল, আবার দেখা হবে, ভালো থেকো। রাত জেগে তুমি যে উচ্চ শ্রেণীর মানব সন্তান তা প্রমাণ করতে থাকো। হা হা হা। ভালো কথা। তুমি কি আমার টেলিফোন নাম্বার রাখবে? রাতে দুঃস্বপ্ন দেখলে টেলিফোন করতে পারো। আমি অন্যের টেলিফোন নাম্বারটা রাখি না। অন্যের টেলিফোন নাম্বারই তো রাখতে হয়, নিজের তো মনেই থাকে। আমি যাচ্ছি। লিলিয়ান দ্রুত করিডোরে চলে এলো। সে এমনিতেই দ্রুত হাঁটে, আজ আরো দ্রুত হাঁটছে। মেমোরিয়াল ইউনিয়নের বাইরে এসে হাঁফ ছাড়লো। পেছনে ফিরে তাকালো, তাহেরকে দেখা যাচ্ছে না। নাছোড়বান্দা হয়ে সে যে পেছনে পেছনে আসেনি, এতেই লিলিয়ান আনন্দিত। লিলিয়ান তার অ্যাপার্টমেন্টে ফিরল না, কাঁধে ব্যাগ ঝুলিয়ে হাঁটতে বের হলো। আজ সারাদিন সে হাঁটবে, হেঁটে হেঁটে এমন ক্লান্ত হবে যে বিছানায় শোয়া মাত্র ঘুমিয়ে পড়বে। ঘুমোতে যাবার আগে হট শাওয়ার নেবে, এক গ্লাস আগুন গরম দুধ খাবে, বিছানায় নতুন চাদর বিছিয়ে রাখবে। তার ঘুমের সমস্যা আছে, এক রাত ঘুম না হলে পরপর কয়েক রাত ঘুম হয় না। বেশিক্ষণ হাঁটতে হলো না, অল্প হেঁটেই লিলিয়ান ক্লান্ত হয়ে পড়ল। মলগুলিতে ঘুরতে এখন আর ভালো লাগছে না। ইচ্ছা করছে অ্যাপার্টমেন্টে ফিরে বিছানায় শুয়ে পড়তে। এখন বিছানায় যাওয়াই হবে বিপজ্জনক। খানিকক্ষণ ঘুম হবে, কিন্তু রাতটা কাটবে অঘুমো। লিলিয়ান স্যান্ডউইচ কিনলো, পার্কে বসে একা একা খেলো। একা একা খাওয়া খুব কষ্টের। খাবার সময় একজন কেউ পাশে থাকা দরকার। সে প্রয়োজনে অপ্রয়োজনে কথা বলবে, হাসবে। লিলিয়ানের এমন কেউ নেই। কোনোদিন কি হবে? প্রিয় একজন কি থাকবে পাশে? কে হবে সেই মানুষটি? চার্চের পাদ্রী মাথায় হোলি ওয়াটার ছিটিয়ে বুকে ক্রোশ স্পর্শ করে বলবেন, তোমাদের দুজনকে আমি স্বামী স্ত্রী হিসেবে ঘোষণা করলাম। মৃত্যু এসে তোমাদের বিচ্ছিন্ন না করা পর্যন্ত একজন থাকবে অন্যের পাশে, সুখে দুঃখে আনন্দ বেদনায়। টিল ডেথ ডু ইউ পার্ট। লিলিয়ানের চোখে পানি এসে যাচ্ছে। সে পার্কের অপরূপ দৃশ্যের দিকে তাকিয়ে নিজেকে শান্ত করবার চেষ্টা করলো।
মন শান্ত হচ্ছে না। সে এক ধরনের হাহাকার বোধ করছে। মনে হচ্ছে এই অপরূপ দৃশ্য একা দেখার নয়, দুজনে মিলে দেখার। লিলিয়ান অ্যাপার্টমেন্টে ফিরল সন্ধ্যা মিলাবার পর। ক্লান্তিতে তার শরীর ভেঙে পড়ছে। মনে হচ্ছে এক সেকেন্ডও সে জেগে থাকতে পারবে না। হট শাওয়ার নেওয়া, গরম দুধ খাওয়া, বিছানার চাদর বদলানো কিছুই তার পক্ষে সম্ভব নয়। সে দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল। সে প্রায় সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়ল। গাঢ় গভীর ঘুম, যে ঘুমের সময় মানুষ মানুষ থাকে না, পাথরের মতো হয়ে যায়। গভীর ঘুমের স্বপ্নগুলি অন্যরকম হয়। স্বপ্ন আর স্বপ্ন থাকে না, বাস্তবের কাছাকাছি চলে যায়। হালকা ঘুমের স্বপ্নগুলি হয় হালকা, অস্পষ্ট কিছু লজিকবিহীন এলোমেলো ছবি। গাঢ় ঘুমের স্বপ্ন স্পষ্ট যুক্তি নির্ভর।